আলোড়নদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ডুয়েটে উপাচার্য নিয়োগের প্রতিবাদে ব্লকেট কর্মসূচি চলছে, একাডেমিক কার্যক্রম বন্ধ। চট্টগ্রামে গ্রাফিতি আঁকা নিয়ে দুই পক্ষের উত্তেজনা, জিএসসি মোড়ে সভা সমাবেশ নিষিদ্ধ। রাজশাহীতে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে অন্য প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্লকেট কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম। গাজীপুরে গতকাল ডুয়েটের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। আজ সকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য নিয়োগ দেয় সরকার। এর প্রতিবাদ করেন একদল শিক্ষার্থী। এ বিষয়ে বিস্তারিত জানাতে ডুয়েট থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। কথা বলবো তার সঙ্গে। জাহাঙ্গীর, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জি সুমনা, গতকাল থেকেই কিন্তু পিসি প্রবেশকে কেন্দ্র করে মূলত আন্দোলন শুরু হয় এবং সারাদিন ভর চলে ত্রিমুখী সংঘর্ষ এবং সকাল থেকেই শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আসলে যে কয়টা গেট রয়েছে, 4টি গেট রয়েছে, 4টি গেটে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সকালে বেশ দুই পক্ষের আবারও চড়াও হয়েছিল এবং দুই পক্ষই কিন্তু সংবাদ সম্মেলন করেছে এবং দুপুরের দিকে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। তারা তাদের দাবি জানিয়েছেন যে 3টি দাবি জানিয়েছেন তারা, যে বিসি নিয়োগের ক্ষেত্রে পূর্বের বিসিকে নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয় থেকে নতুন নিয়োগ দেওয়া হবে এবং যে সমস্ত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে এবং যাতে শান্তিপূর্ণভাবে নতুন বিসি দেওয়া হয় সে বিষয়ে দাবি জানানো হয় এবং তারা আন্দোলন চালিয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু গেটে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা এবং তারা স্লোগান দিচ্ছে। পাশাপাশি ডুয়েট শাখা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এখনই চলছে সংবাদ সম্মেলন। তারা দাবি করেছে যে শিক্ষার্থীদের উপর ছাত্রদল কোনো হামলা করেনি, সাধারণ শিক্ষার্থীদের দুই পক্ষে আসলে সংঘর্ষ ঘটনা ঘটেছে এবং এখানে শিবির কর্মীদের কিন্তু ইন্ধন রয়েছে বলে তারা অভিযোগ করেছে এবং যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় থাকে দুই পক্ষেই কিন্তু সেটা দাবি করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু সংবাদ সম্মেলন করা হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি জানিয়েছেন যে শান্তিপূর্ণ পরিবেশের উপর যে হামলা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং শান্তিপূর্ণভাবে সরকার যাকে নিয়োগ দিয়েছেন শিক্ষকরা কিন্তু তার পক্ষে অবস্থান করছেন। পাশাপাশি যে ছাত্রদের উপর যে হামলা হয়েছে এই ধরনের হামলা যাতে না হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন, যাকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যে ব্যবস্থা করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং ছাত্র দলের পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্র শিবিরের ইন্ধনের কারণে মূলত এই ঘটনা ঘটেছে। তারাও চায় শান্তিপূর্ণভাবে পড়াশোনা করার জন্য এবং বিসিকে তার কর্মস্থলে যোগদানের জন্য। সুমনা। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে প্রক্টরের বিভাগ, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, গত 12ই মে এক শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার শিকার হন। ঘটনার পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আসছেন। তবে একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। শিক্ষার্থীরা আরও বলেন, আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রক্টরের পদত্যাগ
পদত্যাগ দাবি করা হচ্ছে এবং প্রক্টর ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতির বিরুদ্ধে অশোভন ভাষা ব্যবহার করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। সমাবেশ থেকে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। উদ্দেশ্য প্রণোদিত ও দুর্নীতির মাধ্যমে গ্রহণ করা বিগত সরকারের প্রকল্পগুলো পর্যালোচনা করবে সরকার। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জানানো হয়, নতুন সরকার ক্ষমতা গ্রহণের সময় বিগত সরকারের ১৩০০ প্রকল্প পাওয়া যায়, যার মধ্যে অনেক প্রকল্পই দুর্নীতি ও অব্যবস্থাপনা রয়েছে, যা দেশের অর্থের অপচয়। অর্থমন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ নয় এমন প্রকল্পগুলো যাচাই বাছাই শেষে বাতিল করা হবে। মন্ত্রী বলেন, কর্মসংস্থানের কথা মাথায় রেখে আগামী দিনের প্রকল্পগুলো গ্রহণ করা হবে। এদিকে এর মধ্যেই নতুন গৃহীত প্রকল্পগুলোর কাজ শেষ করার আহ্বান জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি এবং অথবা ইনএফিশিয়েন্সি, ওয়েস্টেজ, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে ৩০শে মে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে দলের নেতৃবৃন্দ। এছাড়া ৩১শে মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হবে। বিরোধীদের বিদ্রূপ উপেক্ষা করে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। আমাদের কর্মসূচি ২৫ তারিখ থেকে ১ জুন পর্যন্ত এটি চলবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, দলের চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল ১১টায় আমরা মাজারে যাব। বিগত সময়ে কিছু কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর দায় পুরো বাহিনীর ওপর পড়ে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে র্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের সব সংস্থা ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় র্যাব রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। ব্যাটালিয়নের একটি আইনে র্যাব এতদিন পরিচালিত হতো, এভাবে পরিচালিত হওয়া সঠিক ছিল না। এখন নতুন একটা আইন করা হবে, সে আইনের অধীনে এলিট ফোর্সটি পরিচালিত হবে। এছাড়া র্যাবের নতুন নাম রাখা হবে কিনা কিংবা নতুন ফোর্স গঠন করা হবে তা চিন্তা ভাবনার বিষয়। সরকার সেটি বিবেচনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে র্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসনামলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি, কারণ প্রতিষ্ঠান দায়ী না। শেরপুরের মাঠ জুড়ে সোনালী ধানের সাথে তৈরি হচ্ছে ধান বীজ। জেলার কয়েকটি গ্রামে উন্নত জাতের হাইব্রিড ধান বীজ উৎপাদন করে সফলতা পেয়েছেন কৃষকরা। দেশের শীর্ষ বীজ কোম্পানিগুলো মাঠ থেকে ময়েশ্চার নিয়ন্ত্রণ, শুকানো ও প্যাকেটজাত সহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। এতে তৈরি হয়েছে স্থানীয় কর্মসংস্থান, বেড়েছে মানসম্মত বীজের যোগান। সোনালী ধানের এই মাঠগুলো এখন নতুন সম্ভাবনার গল্প বলছে। খাদ্যের যোগানের পাশাপাশি উৎপাদন হচ্ছে উন্নত জাতের হাইব্রিড ধান বীজ। শেরপুর জেলার বেশ কয়েকটি গ্রামে এবার সহস্রাধিক একর জমিতে আবাদ হয়েছে উন্নত জাতের বীজ, যা বদলে দিচ্ছে গ্রামের অর্থনীতি। ৩ বছর ধরে আছে, আমরা শ্রমিক, আমরা ৩-৪ মাস কাম করি, তাতে আমরা ভালোই চলি। এখানে এই বীজ ধান আসার পরে আমাদের অনেক কর্মসংস্থান হয়েছে। আমরা যে জমিগুলা ওদেরকে দিছি, যদি ২০,০০০ টাকা তুলে দিচ্ছি, তাতে আমার মনে হয় যে আমার বেলায় আমি এটা লাভবান।
একাধিক বীজ কোম্পানি স্থানীয় কৃষকদের জমি নিয়ে উৎপাদন করছে ধান বীজ। নিজস্ব কৃষিবিদ ও প্রশিক্ষিত মাঠ কর্মীদের সার্বক্ষণিক তদারকিতে চলছে পরিচর্যা, পরাগায়ন, ধান কাটা ও শুকানোর কাজ। শ্রমিক শ্রেণীর মানুষের সুবিধা হয়েছে সবচেয়ে বেশি, যেখানে আমাদের এই প্রজেক্টে যে শ্রমিক লাগে, কৃষক যদি নিজের জমিতে ফসল আবাদ করতো এত শ্রমিক লাগতো না, এর অর্ধেকেরও কম শ্রমিক লাগতো। সেই ক্ষেত্রে শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে। এই জমিগুলা কৃষকরা আবাদ করলে তো ওইভাবে লাভবান হতে পারে না, তারা তো ওই পাবলিকের কাছে দিয়ে গেলে 1 একর জমি মিটায় দেয়, ওই 8,000-9,000 টাকা পাই। আমরা এই জায়গায় আপনার 14,000 টাকা একর দিচ্ছি। আগামী বছরগুলোতে উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা জেলা বীজ প্রত্যয়ন অফিসারের। কিভাবে উন্নত জাতের হাইব্রিড বীজ উৎপাদন করা যাবে এবং মানসম্মত বীজটা তারা যাতে সরবরাহ করতে পারে, এ ব্যাপারে আমরা তাদেরকে বীজ প্রত্যয়ন এজেন্সি শেরপুরের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি। কৃষকের ঘাম আর কোম্পানিগুলোর সহায়তায় ধান বীজ এখন একটি ফসল নয়, হয়ে উঠছে নতুন অর্থনৈতিক সম্ভাবনার নাম। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের টাইগার পাসে ফ্লাইওভারের নিচে গ্রাফিতি মুছে দেয়া ও আঁকা নিয়ে এনসিপির সঙ্গে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উত্তেজনার পরিপ্রেক্ষিতে আজ দেওয়ানহাট থেকে জিএসি মোড় পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে লালখান বাজার থেকে টাইগার পাস পর্যন্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সকাল 10টার পর সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মচারী এনসিপির বিরুদ্ধে মিছিল করেন। এনসিপি নেতাকর্মীদের দাবি, ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে দিয়ে সিটি মেয়র তা বিজ্ঞাপনের জন্য লিজ দিতে চান, কিন্তু মেয়র তা অস্বীকার করে বলেন পুনরায় অঙ্কন করতেই পুরনো গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সকাল 8:30টার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে কোনো রুটেই বাস চলাচল করছে না। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করে। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করে এবং সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে 3 মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার একটি গ্রামে মাত্র 3% জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। সকালে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার ইয়াসিন আলী ও সুমন মোল্লা। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী রেজাউলের সঙ্গে দুই ভাই তোফাজ্জল ও জামিলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নিহত হন ইয়াসিন আলী। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান সুমন মোল্লাও। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মাদারীপুরে একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকায় 3 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মিষ্টি বারুই। রোববার বিকেলে ওই বাড়িতে যান তার চাচাতো ভাই চিন্ময় দাস সহ পরিবারের 3 সদস্য। ওসি জানান, রাতে মিষ্টি বারুই এক রুমে ঘুমান, আরেক রুমে চিন্ময় সহ বাকিরা। মাঝরাতে পুলিশকে ফোন করেন মিষ্টি বারুই। পরে ঘরের দরজা ভেঙে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও তাদের 8 মাসের সন্তান। ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু নিশ্চিত করতে পারেনি। কোরবানির ঈদ সামনে রেখে নরসিংদীর খামারিরা ব্যস্ত সময় পার করছেন। তাদের দাবি, কাঁচা ঘাস, খড়, ভুসি সহ প্রাকৃতিক খাবারের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে পশু, ফলে এগুলোর চাহিদা বেশি। আসছে কুরবানি, পশুর যত্নে তাই ব্যস্ত খামারিরা। দেশের বিভিন্ন হাট ঘুরে ঈদের 6 থেকে 11 মাস আগেই গরু, মহিষ ও ছাগল কিনে লালন পালন শুরু করেন নরসিংদীর খামারিরা। খামারিদের দাবি, কোনো ধরনের ক্ষতিকারক ঔষধ প্রয়োগ ছাড়া শুধুমাত্র কাঁচা ঘাস, খড়, ভুসি সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে পালন করা হচ্ছে এসব পশু। খাবার দেই, আমরা ছোলা বুট দেই, ভুট্টা দেই, গমের ভুসি দেই, আবার ধানের আবার কুড়া আছে, এই কুড়াটা দেই,
এগুলো মিলে ছিলাইয়া মনে করেন 27টা পর একখানা মিক্সার কিনা ওই খাবারটা বানাই দিই। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবার পশুপালনে গুনতে হচ্ছে বাড়তি খরচ। সেই সাথে দেশের বাইরে থেকে পশু আমদানি হলে আশানুরূপ লাভ না হওয়ার আশঙ্কাও রয়েছে কোনো কোনো খামারির। এবার খাদ্যের দাম অনেক বেশি, কিন্তু গরুর বাজার বর্তমানে খুবই দাম কম। তো এবার মনে হয় না বেশি একটা লাভবান হতে পারবো। সবগুলো দেশীয় খাবার, আছে না অনেক খামারের ইনজেকশন দেওয়া গরু স্বাস্থ্য বাড়া, এগুলো আমাদের মধ্যে নাই। যে এই গরুটা দেশের মধ্যে ভালোভাবে মানে ভালো খাবার দিয়ে পালন করা হয়েছে, ওইরকম একটা গরু কুরবানি দেওয়ার আশা আছে। হাইব্রিড টাইব্রিডের মধ্যে যাওয়ার ইচ্ছা নেই আমার। দেশি পদ্ধতিতে যেটা পালন করা হয়েছে ওই গরুটাই বাছাই করার ইচ্ছা আছে আমার। আসন্ন কুরবানির হাটে ভিন্ন দেশ থেকে পশু আমদানি বন্ধে প্রশাসন সজাগ রয়েছে বলে জানান জেলার প্রাণী সম্পদ বিভাগ। আমাদের যেহেতু সক্ষমতা রয়েছে, আমাদের এই বছর সারা দেশে 22 লক্ষ গবাদি পশু আমাদের আরো কোরবানির দিকে যেটা আমাদের উদ্যোগ থাকবে সারা দেশে, সেই লক্ষ্যে আমরা কোনোভাবেই আশেপাশে কোনো জায়গা থেকে যেন গবাদি পশু আমাদের দেশের নাম হতে পারে। খামারিরাও আসলে এটা আশা করে যে এই সময় তারা একটু লাভজনকভাবে তারা গবাদি পশুগুলো বিক্রি করবে। আমরা আশা করছি যে এবছর এটা হবে না, কোনো বছরই হয়নি, ইনশাল্লাহ এবছর আরো এটা হবে না, কারণ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের যথেষ্ট দৃষ্টি রয়েছে এদের যেন কোনো আশপাশ থেকে যেন কোনো গবাদি পশু আমাদের দেশের নাম হতে পারে, সে লক্ষ্যে তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবছর নরসিংদীতে ৭৮,৬৪৫টি কোরবানির পশু চাহিদার বিপরীতে ৮৫,৯০৫টি কুরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। অনির্বাণ সাহা, দীপ্ত, বার্তাকক্ষ। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডুয়েটে উপাচার্য নিয়োগের প্রতিবাদে ব্লকেট কর্মসূচি চলছে, একাডেমিক কার্যক্রম বন্ধ। চট্টগ্রামে গ্রাফিতি আঁকা নিয়ে দুই পক্ষের উত্তেজনা, জিএসসি মোড়ে সভা সমাবেশ নিষিদ্ধ। রাজশাহীতে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৪০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।